বিএনপি ক্ষমতা গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বললেন সালাউদ্দিন। আগের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে মন্তব্য গোলাম পরোয়ারের, সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন ভাড়াটে টোকাইয়ের ওপর নির্ভরশীল বললেন প্রেস সচিব। ফেব্রুয়ারির নির্বাচন হবে শান্তিপূর্ণ। এবং ত্রিভুজ প্রেমের বলি রংপুরের ব্যবসায়ী আশরাফুল, জানালো টিভি। প্রধান অভিযুক্ত বন্ধু জরেজ ও প্রেমিকা শামীমা গ্রেপ্তার। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। এবারে নির্বাচন 14, 18, 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার 0 পয়েন্টের পথসভায় তিনি এই মন্তব্য করেন। আগামী নির্বাচনে ভয়ভীতি দেখিয়ে ভোটারদের ওপর যেন চাপ সৃষ্টি করা না হয়, সেই জন্য ভোট কেন্দ্রে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। পরে নিজ নির্বাচনী এলাকা খুলনা 5 আসনে একটি মোটরসাইকেল শোভাযাত্রার নেতৃত্ব দেন তিনি। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি কারো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। সংগঠিত শক্তি নয়, ভাড়াটে টোকাইয়ের ওপর নির্ভরশীল আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগ ক্রমেই ভাড়াটে টোকাই ধরনের ক্ষুদ্র দুষ্কৃতিকারী গোষ্ঠীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যারা ফাঁকা বাসে আগুন দিতে পারে, 30 সেকেন্ডের ঝটিকা মিছিলও করতে পারে। পোস্টে তিনি আরও জানান, 3টি সাম্প্রতিক ঘটনা তার বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে যে ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ হবে, বরং সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনাও রয়েছে। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, ত্রিভুজ প্রেমের বলি হলেন রংপুরের ব্যবসায়ী আশরাফুল। বন্ধু জরেজের প্রেমিকা শামীমার সাথে যৌন সম্পর্ক করতে চাইলে রাগের মাথায় তাকে খুন করেন জরেজ। জরেজকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানালেন ডিবি প্রধান। অন্যদিকে প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করেছে র্যাব। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। এ যেন ত্রিভুজ প্রেমের গল্প। জরেজ আর শামীমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী জেনে যাওয়ায় ঘনিষ্ঠ বন্ধু নিহত আশরাফুলকে দায়িত্ব দেয়া হয় জরেজকে পরকীয়া থেকে ফিরিয়ে আনার। তবে ঘটে উল্টো ঘটনা। আশরাফুল নিজেই পা দেন শামীমার প্রেমের ফাঁদে। 11 নভেম্বর 3 জন মিলে বাসা ভাড়া নেয় শনি আকড়ায়। সেখানেই আশরাফুল মিলিত হতে চায় শামীমার সঙ্গে। সেখানেই বাদ সাজে জরেজ রাগের মাথায় হত্যা করে আশরাফুলকে। 12 নভেম্বর রাতে হত্যার পর 26 টুকরা খণ্ডিত অংশ দুটি ড্রামে ভরে ফেলে দেয়া হয় হাইকোর্টের সামনে। তার আগে বাসায় অন্তত 24 ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে। ডিবির হাতে গ্রেফতারের পর নিহতের বন্ধু জরেজের মুখ থেকেই বেরিয়ে এসেছে এমন নির্মমতার কাহিনী। এখন এই যে লাশটা তার জন্য বার্ডেন হয়ে গেছে। একটা লাশ নিয়ে তারা মানে রাত্রে 9টার দিকে মারা গেছে, 9টা সাড়ে 9টার দিকে মারা গেছে। পরের দিন দুপুর পর্যন্ত এই লাশটা ঘরে, মানে পরের দিন সকাল পর্যন্ত সমস্ত রাত লাশটা তাদের ঘরে ছিল, অন্যদের ডেকে রেখেছিল। তারা আসলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তারা কিভাবে লাশটা ডিসপোজ অফ করবে এটার ওই পাচ্ছিল না। পরকীয়া প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত। গ্রেফতারকৃত আসামি শামীমা আক্তার কোহিনুরের দেওয়া তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি, হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার 1 বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। জরেজ শামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব। মালয়েশিয়া প্রবাসী জরেজুল হানি ট্র্যাপ করে 10 লাখ টাকা হাতিয়ে নিতে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের পর এমন হত্যাকাণ্ড বলে জানায় র্যাব। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 2007 সালের এই দিনে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর লন্ডভন্ড করে দেয়
বরগুনার উপকূলীয় অঞ্চল। ঘরবাড়ি ও স্বজন হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার আজও ভুলতে পারেনি সেই ক্ষত। তাদের প্রত্যাশা শুধু একটি স্থায়ী বেড়িবাঁধ। বরগুনা থেকে তরিকুল ইসলাম রতনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাছারুল আমিন শুভ। গভীর রাত, আতঙ্ক আর উৎকণ্ঠার মাঝে ক্লান্ত শরীর লুটিয়ে পড়ে বিছানায়। ঠিক তখনই ঘুমন্ত বরগুনার উপকূলীয় জনপদে আছড়ে পড়ে ভয় ভয় ঘূর্ণিঝড় সিডর। মুহূর্তেই লণ্ডভণ্ড করে দেয় সব। 15 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে ভেসে যায় বহু প্রাণ। সরকারি হিসাবে সিডরের ভয়াবহতায় প্রাণ হারান 1345 জন, যদিও বেসরকারি হিসাব আরও বেশি। সেই দিন মানুষের প্রাণই কেড়ে নেয়নি সিডর, কেড়েছে বহু গবাদি পশু পাখি, হাজারো বাড়িঘর, শত শত হেক্টর জমির ফসল আর সেই সাথে হাজারো পরিবারের স্বপ্ন। উপকূল জুড়ে সিডরের ক্ষয়ক্ষতির সেই চিত্র আজও ভোলেনি উপকূলের বাসিন্দারা। ভয়াবহ সেই দুর্বিষহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন অনেকেই। গত সিডরের এই দিনে খুবই একটা ভয়াবহ অবস্থা আমরা যেটা উপলব্ধি করছি সরাসরি। যেমন আমাদের বাড়ি থেকে আমার চাচতো বোন এবং চাচি দুজনেই সিডরে মারা গেছে। 1 মিনিটের ভিতরে একেবারে মাছা অবধি পানি উঠে গেছে। পানি উঠে যাওয়ার পর তো আমরা কান্নাকাটি, মাছার টিন ছুটাইছি। ছুটানোর পরে যে আমরা টিন থেকে আমরা গাছ টাছ ধরে থাকবো। তো এরপর রাত্র 11টার দিকে কিছুটা পানি নিয়ন্ত্রণে আসে, কিন্তু সকালে উঠে দেখি এই এলাকার বহুত মানুষ এবং গবাদি পশু, হাঁস মুরগি শুধু ভাসতেছে আর ভাসতেছে। 2007 সালের কথা মনে পড়লে এখনও শরীর শিরশির কেঁপে ওঠে এবং নদীর পাড়ে গেলে পানির গর্জন থাকলে ভয় লাগে শরীরে। বছর ঘুরে সিডরের সেই ভয়াবহতা স্মরণ করা হয় ঠিকই, তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বরগুনায় এখনও নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। পাশাপাশি জেলার 805 কিলোমিটার বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে রয়েছে ধীরগতি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। 2007 সালের সেই যে সিডর, ও সিডরের কথা সর্বসময় মনে পড়ে যে ওটা কী ভয়াবহ একটা ঘূর্ণিঝড়। ওটা মনে পড়লে আমরা আসলে ভাঙ্গে মচকে পড়ি। আমরা চাই যে এইরকম আতঙ্কে আমরা না থাকি। আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমার আকুল আবেদন, যাতে এখান থেকে একটা টিকসই মজবুত বেড়িবাঁধ হয়। আমরা যাতে এই সাধারণ ফ্যামিলি যারা আছে এরা যাতে শান্তিতে জীবনযাপন করতে পারি। প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে আমাদের, এবং নাও জাল এবং ঘর বাড়ি 400 কানি জমি, এটা কিন্তু মুখের কথা না। তিনটে অবদা আমার এই বয়সে এই আমাদের এলাকা থেকে তিনটে অবদা গেছে। এখন এই দেখতে পাচ্ছেন যেসব কাজবাজ করছে এরকম একটা ভালো কাজ হয় না। এটা নাজুক পর্যায়ে কাজবাজ, আমাদের আর চেয়েও ভালো একটা কাজের দরকার। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি প্রকল্পের কাজ চলমান রয়েছে, শিগগিরই শেষ হবে কাজ। এখানে প্রচন্ড নদী ভাঙ্গন রয়েছে, তো আমরা বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন রোধে সিসি ব্লক এবং জিও ব্যাগ দিয়ে তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করে থাকি, এবং আমাদের বেশ কিছু জায়গায় এরকম কাজ চলমান রয়েছে। ঘূর্ণিঝড় সিডর উপকূলবাসীর কাছে এক বিভীষিকার নাম, তাই তো উপকূলবাসীর প্রাণের দাবি টেকসই একটি বেড়িবাঁধ। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল এবং দেশবরেণ্য ওলামায়ে কেরাম কাদিয়ানদের কাফের ঘোষণা করার আহ্বান জানান। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আয়োজিত সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সম্মেলনস্থলে পৌঁছান। মহাসম্মেলনকে কেন্দ্র করে আলেম ওলামা, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সোহরাওয়ার্দী উদ্যান এক জনসমুদ্রে রূপ নেয়। এ সময় দেশ বিদেশের বরেণ্য আলেমরা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুয়তের পবিত্র আকীদা রক্ষার দাবি জানান। আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইসলামী রাজনীতির দোহাই দিয়ে যারা আন্দোলন করেন, আপনাদের কর্মসূচিতে কেন ঘোষণা দেন না সংসদে গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবেন? আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। তবে যদি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে গণিমসি করা হয়, সেই কালিমার সংবর্ধনার জন্য যা খুশি তাই করা হবে, যা খুশি তাই করা হবে। तमाम मकातबे फिक्र अपने अपने इख्तिलाफात को बालाए ताक रखकर खत्म नबूवत के तहफ़्फ़ुज़ के लिए
एक हो जाते हैं। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে উপস্থিত হন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, দেশের মানুষ দায়িত্ব দিলে এবং সবাই সহযোগিতা করলে খতমে নবুয়ত কমিটির দাবির বিষয়ে বিএনপি আইনি ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। বহাল আছে, অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, পারে নাই। কিন্তু যেটা বহাল নাই, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল। অনুচ্ছেদ 8-এর মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে, আপনারা জানেন। আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি? জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামাত ক্ষমতায় এলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না, সবাই অমুসলিম। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। এই সময় সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের পক্ষ থেকে বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন বক্তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আকাশ নীলা সিটি থেকে আনসার ক্যাম্প অপসারণের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার জিলুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচারাধীন অবস্থায় অবৈধভাবে আকাশ নীলা সিটির জমি একটি মহল দখলে নেয়। পরে সেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাব বিস্তার করে একটি আনসার ক্যাম্প স্থাপন করেন। আওয়ামী লীগের পতনের পর ওই ক্যাম্প সরিয়ে নেয়ার জন্য একাধিকবার আবেদন করেও প্রতিকার মিলছে না। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান অ্যাডভোকেট খন্দকার জিল্লুর রহমান। ব্র্যান্ড যোগাযোগের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ দিক নির্দেশনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের কমিউনিকেশন সামিট। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সৌজন্যে এবং ওয়ালটন গ্রুপের সঞ্চালনায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আজ দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই সামিট। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এই ফ্ল্যাগশিপ আয়োজনটিতে অংশ নেন দেশের মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, ব্র্যান্ডিং, মিডিয়া, পাবলিক রিলেশনস অ্যান্ড ক্রিয়েটিভ কমিউনিকেশন খাতের শীর্ষ পেশাজীবীরা। অনির্ণীত রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় জোরালো সতর্ক বার্তা দিয়েছেন থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের খ্যাতনামা চিকিৎসক ডক্টর শক্তিয়ার পল। সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধনে ডক্টর পল ব্যাখ্যা করেছেন, অনির্ণীত রোগীর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে অজানা কারণে জ্বর, দীর্ঘস্থায়ী ব্যথা, ওজন হ্রাস, বুকে চাপ ও হৃদস্পন্দনের অস্বাভাবিকতা। তিনি এ সময় আরও জানান, ঢাকায় 16 বছর বয়সী কিশোরকে ভুলবশত রক্তে ক্যান্সার হয়েছিল বলে জানান চিকিৎসকরা। পরে কঠোর পুনর্মূল্যায়নে এটি কালা জ্বর হিসেবে শনাক্ত হয়, যে কারণে হতাশ না হয়ে সঠিক মূল্যায়নের মাধ্যমে রোগ নির্ণয়ের পরামর্শ দেন ডাক্তার পল। পর্দায় আবারও ফিরছে জনপ্রিয় ধারাবাহিক নাটক নোয়াখালী এক্সপ্রেস। রাজধানীর তেজগাঁয়ে গ্লোবাল টেলিভিশন অফিসে মতবিনিময় সভায় নির্মাতা নাট্যকার অরণ্য আনোয়ার বলেন, নোয়াখালী এক্সপ্রেস নামে সিরিজটিতে একটি বিশেষ অঞ্চলের ঘটনা উঠে আসবে। তিনি বলেন, নোয়াখালী অঞ্চলের হাজার বছরের প্রচলিত বিভিন্ন লোককথা এই ধারাবাহিকের মূল বিষয়। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্লোবাল টেলিভিশনের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ সহ নাটকটির বিভিন্ন ক্যাটাগরির অভিনেতারা। নাটকটিতে
আজ থেকে গ্লোবাল টিভিতে সপ্তাহে 4 দিন সন্ধ্যা 6:30টায় প্রচার করা হবে। ফুটবলের আরও খবর। মর্নিং ফুটবল টিমের পক্ষ থেকে শ্যামলী ক্লাব মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ফুটবল খেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেক চৌধুরী বুলবুল। খেলাটি আয়োজন করেন মোহাম্মদ জসিয়ার রহমান, মোহাম্মদ সাদেক ব্যাপারী, মোহাম্মদ রাসেল আউয়াল এবং মিজানুর। আয়োজকরা জানান, মর্নিং ফুটবল টিমে সব বয়সের মানুষের অংশগ্রহণের সুযোগ রয়েছে। তরুণদের লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা এবং মাদক থেকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার বিকল্প নেই বলেও জানান তিনি। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বললেন সালাউদ্দিন। আগের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে মন্তব্য গোলাম পরোয়ারের। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন ভাড়াটে টোকাইয়ের ওপর নির্ভরশীল বললেন প্রেস সচিব। ফেব্রুয়ারি নির্বাচন হবে শান্তিপূর্ণ। এবং ত্রিভুজ প্রেমের বলি রংপুরের ব্যবসায়ী আশরাফুল, জানালো ডিবি। প্রধান অভিযুক্ত বন্ধু জরেজ ও প্রেমিকা শামীমা গ্রেপ্তার। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।